আচ্ছা, ঠিক আছে, জয়েন করলে আমি অসুবিধা নেই, তার মানে মাঝখানে জয়েন করুক নাকি আমি অপেক্ষা করব? না, কেউ নেই, আমি আর কি জয়েন করছি। আচ্ছা, কেউ নেই। ঠিক আছে। আমি হচ্ছে ধরো একবার তো তোমার সাথে এটা নিয়ে একবার আমরা ছোটখাটো একটা ডিসকাশন করছিলাম। হ্যাঁ, জি। তো আচ্ছা, তো আমি একটু শুরু থেকে শুরু করি। আচ্ছা, তো আমরা কি করতে চাচ্ছি? আমরা হচ্ছে মানে গবেষণা করতে চাচ্ছি, যেটাকে বলে রিসার্চ। আচ্ছা, এখন রিসার্চ জিনিসটা আসলে কি? রিসার্চের অনেক রকম ডেফিনিশন হইতে পারে, অনেক কিছুই হইতে পারে, বাট মানে রিসার্চ মানে কি? মানে খুবই সাধারণ অর্থে আমরা যদি দেখি, জাস্ট আমাদের এমনি শব্দের দিকে তাকালে আমরা কি বুঝি যে রিসার্চ, হ্যাঁ, আর আবার সার্চ। সার্চ মানে কি? কোনো কিছু খোঁজা। রিসার্চ মানে পুনরায় খোঁজা। মানে কি? পুনরায় করা, হ্যাঁ, রিপিট, হ্যাঁ, রিভাইস, পুনরায় কিছু একটা দেখা। তো রিসার্চ মানে পুনরায় কোনো একটা কিছু সন্ধান করা। আচ্ছা, বাংলায় যদি দেখি, বাংলা শব্দটার বাংলা হচ্ছে গবেষণা। কোনো একটা অদ্ভুত কারণে গবেষণার বাংলা, একদম শাব্দিক বাংলার অর্থ হচ্ছে গরু খোঁজা। তো এটাকেও আমরা মেটাফরিক্যালি নিতে পারি যে গরু খোঁজা খুঁজতেছে মানে কি? কোনো কিছু খুব মানে ডিপলি খোঁজা হইতেছে। রিসার্চ জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, যে রিসার্চ বা গবেষণা, আমরা কোনো একটা কিছু খুঁজতেছি। আচ্ছা, কিসে খুঁজতেছি আমরা, কিভাবে খুঁজতেছি, এটা হচ্ছে প্রশ্ন। কি খুঁজতেছি, কেন খুঁজতেছি, কিভাবে খুঁজতেছি? তো রিসার্চ বিষয়টা হচ্ছে কোনো একটা জিনিসকে আমরা আহ, এমন একটা ভাবে দেখার চেষ্টা করতেছি যাতে করে আসলে আমরা একটা কিছু বলতে পারি। হ্যাঁ, একটা কিছু বলতে পারি, যেই বলাটা হচ্ছে সেটা সম্বন্ধে একটা ধারণা দেয়। হ্যাঁ, সেটা সম্বন্ধে একটা গভীর ধারণা দেয়। হ্যাঁ, যেই ধারণাটা, হ্যাঁ, মোটামুটি সবাই, মানে আমরা রিসার্চ করি যখন, যে রিসার্চ করার পরে আমরা যে কথাটা বলি, যে ধারণাটা দিই, হ্যাঁ, সেটা সবাই মেনে নেয় অথবা মেনে নেয় না, এবং কেন মেনে নেয় না সেটা ব্যাখ্যা করে। যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে আমরা একটা কিছু বলি, এই যে কিছু একটা বললাম, এটাই হচ্ছে আমাদের নলেজ। সো রিসার্চের মাধ্যমে আসলে আমরা কি করি? এক ধরনের নলেজ প্রডিউস করি, জ্ঞান উৎপাদন করি। আচ্ছা, সো এটা করে কি হবে? আমরা জানতে পারবো, কোনো একটা জিনিস সম্বন্ধে ডিপলি জানতে পারবো, হ্যাঁ, বা একটা নতুন আঙ্গিকে জানতে পারবো, যেটা হয়তো আগে কেউ ওভাবে দেখে নাই, সেটা আমরা জানতে পারবো। আচ্ছা, তো তাহলে রিসার্চ জিনিসটা আসলে হচ্ছে যে কোনো একটা কিছু সম্বন্ধে আমরা অনুসন্ধান করা, এবং কিছু বিশেষ পদ্ধতিতে অনুসন্ধান করা। যে পদ্ধতিতে আমরা অনুসন্ধান করি, এই পদ্ধতির আলাদা কিছু নানান রকম সিস্টেম আছে। তো এইগুলো কি বললাম না, আমাদের রিসার্চ মেথডস। তো রিসার্চ মেথডস অনেক রকম হইতে পারে। তো মেজর যেটা হয়, মানে এখনকার দিনে আমরা যে ধরনের রিসার্চ করি সব জায়গাতেই, তো রিসার্চকে মোটামুটি ভাবে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলে কোয়ালিটেটিভ রিসার্চ, আরেকটাকে বলে কোয়ান্টিটেটিভ রিসার্চ। এর বাইরেও, ঠিক এর মধ্যে পড়ে না বোধহয়, এর বাইরেও আরেকটা রিসার্চ আছে, যেটা হচ্ছে একদম হার্ড, মানে যারা ন্যাচারাল সায়েন্স নিয়ে কাজ করেন তারা করেন, যেটাকে বলে এক্সপেরিমেন্টাল রিসার্চ। এটা একটু অন্য ধরনের। তো আমরা হচ্ছে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ রিসার্চ কিসে ব্যবহার হয়? মূলত হচ্ছে সোশ্যাল সায়েন্সে এই দুইটা মেথড ব্যবহার হয়। সোশ্যাল সায়েন্স এবং তার আশেপাশে অনেকগুলা আহ, বিষয়েও এই বিষয়গুলা, ডিসিপ্লিনে এই মেথড দুটা ব্যবহার হয়। আচ্ছা, তো এই মেথড দুটার কাজ কি, বা এই দুই টাইপের রিসার্চের পার্থক্য কি? আচ্ছা, পার্থক্য হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ, যেটা হচ্ছে সবসময় নাম্বার নিয়ে কাজ করে। কোয়ান্টিটেটিভ রিসার্চ সবসময় সে নাম্বার দেখবে, কোনো একটা কিছুকে সে মাপার চেষ্টা করবে, নাম্বার দিয়ে মাপার চেষ্টা করবে। আমি যেমন কোনো একটা খুব সহজ উদাহরণ, একটা চারকোনা বক্স, হ্যাঁ, একটা বক্সকে একটা কোয়ান্টিটেটিভ রিসার্চার দেখবে এইভাবে, এই বক্সের এই পাশের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত, হ্যাঁ,
বা সেই বক্সটা আসলে কোন জায়গায় আছে, কিভাবে আছে, এরকম। হ্যাঁ, সেটাকে সে নাম্বার দিয়ে দেখাবে। আচ্ছা, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ। ওদের মেথড আলাদা, কোয়ান্টিটেটিভ রিসার্চের আলাদা মেথড আছে, সেখানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স এগুলা ইউজ হয়। আচ্ছা, আরেকটা টাইপ হচ্ছে যেটা নিয়ে আমরা কথা বলতে চাই, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চ আসলে কি? কোয়ালিটেটিভ রিসার্চ কারা ইউজ করে? কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে এমন ধরনের রিসার্চ যার কাজ হচ্ছে নাম্বার না, নাম্বার বাদে অন্য কিছু নিয়ে কাজ করা। কোয়ালিটেটিভ রিসার্চে আমরা যেগুলো নিয়ে কাজ করি সেগুলোকে আমরা বলি টেক্সট। আমাদের কাজ হচ্ছে, যারা কোয়ালিটেটিভ রিসার্চার তাদের কাজ হচ্ছে টেক্সট দেখা। আচ্ছা, টেক্সট মানে কি? মজার বিষয় হচ্ছে টেক্সট মানে শুধু না না, মানে আমি যা লিখতেছি, যে একটা লেখা টেক্সট মানে হচ্ছে কোনো এবিসিডি দিয়ে লেখা টেক্সট বা অ আ ক খ দিয়ে লেখা টেক্সট, এরকম না। যে কোনো কিছু টেক্সট হইতে পারে। আমি একটা যে বক্সের কথা বললাম, এই বক্স নিজে একটা টেক্সট হইতে পারে। হ্যাঁ, এই বক্সের বর্ণনাটা টেক্সট হইতে পারে, এই বক্সের ছবিটাও টেক্সট হইতে পারে। সো কোয়ালিটেটিভ রিসার্চের ডাটা আসলে হচ্ছে যে কোনো কিছু। একটা ইমেজ বেসিক্যালি ৩ ভাগে ভাগ করা যায়: ইমেজ, রিটেন মানে ওয়ার্ড, ওয়ার্ড, ইমেজ, ওয়ার্ড এবং হচ্ছে অবজারভেশন। হ্যাঁ, আমি যা দেখতেছি, ফিলিংস, ইভেন ফিলিংস। হ্যাঁ, ইমেজ, টেক্সট, ফিলিংস, মোটামুটি এই ধরনের ৩ ভাগে ভাগ করা যায়। তো এই জিনিসগুলাকে এখন আমাদের কথা হচ্ছে, মানে আমাদের যে জিনিসটা আমরা জানতে চাই সেটা হচ্ছে এগুলাকে নিয়ে আমরা কি করব। তো এখন ধরো আমরা তো এগুলা কি করি, এগুলো আমরা জোগাড় করি বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, আমি কি নিয়ে গবেষণা করতে চাই আমি জানি, ধরে নিলাম আমি জানি। হ্যাঁ, তো আমরা সেটার জন্য কি করি, এটার জন্য আমাদের আশপাশে কি আছে বা কোথায় গেলে আমরা এই জিনিসগুলো পাবো সেটা নিয়ে ইয়ে করি। এটাকে কি বলে, এই ফেজটাকে? এটাকে বলে ডাটা কালেকশন। তো ডাটা কালেকশন আমরা কি করি, বিভিন্ন টেক্সট জোগাড় করি, অডিও রেকর্ড করি, ভিডিও রেকর্ড করি। হ্যাঁ, কথাগুলো শুনি, মানুষের কথা রেকর্ড করে আনি, বা কোনো ভিজুয়াল রেকর্ড করে আনি, বা কোনো ছবি তুলি। হ্যাঁ, এগুলা নিয়ে, এগুলা হচ্ছে আমার ডেটা। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমার ডেটা। ডেটা মানে হচ্ছে এগুলো হচ্ছে একদম জাস্ট আমি এই জিনিসগুলো আমি কালেক্ট করছি, এখনো আমি এই জিনিসগুলাকে প্রসেস করি নাই বা গুছাই নাই, একদম র। এইগুলা হচ্ছে আমার ডেটা। আচ্ছা, এখন এই ডাটাগুলোকে আমরা কি করব? ডাটা, আচ্ছা আমি একটু অপেক্ষা করি, আরেকজন মনে জয়েন করবে। হ্যালো নীলিমা। হ্যালো। আচ্ছা, আমরা হচ্ছে একটা কথা মানে একটা ডিসকাশন করছিলাম আর কি। তো আমার নাম নিলয়, আমি হচ্ছে পেশায় গবেষক। আমার আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যানথ্রোপোলজি থেকে পড়ছি। তো আমার সাথে আবির স্যার আজকে আমাকে রিকোয়েস্ট করছেন যে আপনাদের সাথে একটা এরকম একটা ডিসকাশন করার জন্য। তো আপনি কোথায় পড়ছেন? আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিতে আছি। আমার আচ্ছা। শুধু ডিফেন্স বাকি আছে আর রিপোর্ট বাকি আছে। আচ্ছা, তো আজকে কি নিয়ে কথা বলার কথা আপনি জানেন? কোয়ালিটেটিভ ডাটা নিয়ে আমি যতটুকু জানি। হ্যাঁ, আমরা রাকিবের সাথে আমার আগেও কথা হয়েছে, রাকিবের সাথে এগুলা নিয়ে একদিন আমাদের আলাপ আলোচনা হয়েছিল। তো হচ্ছে আচ্ছা, আমরা হচ্ছে আমি আসলে অনেক দূর থেকে শুরু করছিলাম যে কোয়ালিটেটিভ ডাটা আসলে কোয়ালিটেটিভ কি জিনিস, কেন আমরা কোয়ালিটেটিভ নিয়ে কাজ করি, বা
রিসার্চ আমরা কেন করি এখান থেকে শুরু করছিলাম। আচ্ছা, আপনি যেহেতু আসছেন, আচ্ছা আপনার সাথে একটু কথা বলি। আপনি নিজে কতটুকু, ধরেন আপনার কাছে কি মনে হয় এই যে কোয়ালিটেটিভ রিসার্চ জিনিসটা কি? কোয়ালিটির ডাটা তখনই মানে ইউজ করা উচিত যখন হচ্ছে স্যাম্পল সাইজ কম থাকে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর যখন মানে আহ, এই কোয়ালিটির ডাটা করলে রিসার্চটা আরো ভালো হয়, আরো ডিপলি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়, ডাটাগুলো আরো প্রেসাইজ হয়, এটা আমার মতে। হুম, হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো, কিন্তু মানে জিনিসটা কি, মানে কোয়ালিটেটিভ রিসার্চ জিনিসটা কি? এটা হচ্ছে ডেসক্রিপটিভ, মানে একটু ডাটাগুলো আরো ব্রডলি নেওয়া হয়, যাতে আমাদের যে রেসপন্ডেন্ট গ্রুপ, আমরা যেমন কোয়ান্টিটিভ ডাটাতে জাস্ট ইয়েস নো অর সংক্ষেপে আমরা যেটা আর কি নেই, কিন্তু আমরা কোয়ালিটেটিভ ক্ষেত্রে একটু ব্রডলি আমরা ডাটাগুলো নিতে পারি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিক আছে। তো আমি আরেকটু অ্যাড করবো আর কি, রাকিবের সাথে তখন কথা হচ্ছিল। তো মোটা দাগে, মোটা দাগে এখনকার দিনে আমরা যে রিসার্চ গুলো করি, কন্টেম্পোরারি রিসার্চ সারা ওয়ার্ল্ডে, হ্যাঁ এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। একটা মিনিট একটু। আচ্ছা, তো আচ্ছা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা কোয়ান্টিটেটিভ রিসার্চ জিনিসটা হচ্ছে, এটা তো নিশ্চয়ই আপনারা পরিচিত। জি। জি জি। হ্যাঁ, আপনারা মাইক ওপেন রাখতে পারেন, হ্যাঁ আপনারা কথা বলেন তাহলে ভালো হবে। তো কোয়ান্টিটেটিভ রিসার্চে আমরা কি করি, কোয়ান্টিটেটিভ রিসার্চে আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা যে কোনো কিছু মাপি, মাপি বলতে নাম্বার দিয়ে মাপি, মেজারমেন্ট করি। যে কোনো কিছুকে আমরা নাম্বার দিয়ে পড়তে চাই। হ্যাঁ, এনিথিং, এনিথিং যা কিছুই হোক সেটাকে আমরা নাম্বার দিয়ে পড়তে চাই। যেমন হচ্ছে আহ, একটা, ওই যে আমি রাকিবকে বলছিলাম একটা বক্স আছে, হ্যাঁ একটা বক্স, জাস্ট আপনি দেখলেন একটা বক্স, এই বক্সটাকে কোয়ান্টিটেটিভ রিসার্চাররা দেখবে এইভাবে যে এটার দৈর্ঘ্য এত, এটার প্রস্থ এত, এটা ডায়াগোনাল এত, হ্যাঁ এটা এইরকম একটা প্লেনে অবস্থান করতেছে, সেই প্লেনটাকে এইভাবে নাম্বার করতে পারি, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে মোটা দাগে কোয়ান্টিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চটা হচ্ছে একটু ভিন্ন। কোয়ালিটেটিভ রিসার্চ যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে, সেটাকে বলে টেক্সট। হ্যাঁ, তো টেক্সট বলতে আমরা যদি শুধু রিটেন টেক্সট ভাবি সেটা না, টেক্সট আসলে অনেক কিছুই হইতে পারে। টেক্সট মানে একটা ছবি হইতে পারে, টেক্সট মানে একটা দেখা, একটা কোন একটা ইমেজ হইতে পারে, একটা মানে অবজারভেশন হইতে পারে, টেক্সট মানে লেখা কিছু হইতে পারে, হ্যাঁ টেক্সট মানে শোনা কথা হইতে পারে, এনিথিং, সবকিছুকেই আসলে টেক্সট বলে। তো কোয়ান্টিটেটিভ ডাটা মানে রিসার্চের কাজ হচ্ছে টেক্সট নিয়ে। আচ্ছা, তো আমরা এই জিনিসগুলা ধরেন কোয়ালিটেটিভ করলেন, কোয়ান্টিটেটিভ করলেন, যাই করলেন, রিসার্চ করার সময় আমরা প্রথমে আসলে কি করি, ধরেন আমি রিসার্চটা এইভাবে এইভাবে হবে, এটা নিয়ে আমি রিসার্চ করব, হ্যাঁ এইভাবে এইভাবে যাব। এরপর আমরা কি করি, এই যে আমার যে টেক্সট গুলা বা এইগুলাকে কি বলে, এগুলোকে বলে ডাটা, তাই না? আমি, তো এই ডাটাটা পাওয়ার জন্য আমি কি করি? একটা কোশ্চেনের তৈরি করি। সেই কোশ্চেনের হুম, মাধ্যমে আমি আমার রেসপন্ডের কাছে পৌঁছাই, ফোকাস গ্রুপ করি, অবজারভেশন করি, বিভিন্ন হুম, মেথড ফলো করে ডেটাগুলো কালেকশন করে নিয়ে আসি। সো আমরা, হ্যাঁ সোজা কথায় আমরা ডাটা কালেক্ট করি। ডাটা কালেকশন একটা ফেজ যেখানে আমি নানান কাজ করলাম ইত্যাদি ইত্যাদি। তো এখন চিন্তা করেন যে ডাটা কালেকশনের পরে আমার কাছে অনেক কিছু আছে, হয়তো আমার কাছে অনেক অডিও রেকর্ডিং আছে, আমার কাছে অনেক সার্ভে শিট আছে, ইত্যাদি ইত্যাদি। সার্ভে শিট নিয়ে আমরা যাব না আপাতত, যেহেতু কোয়ালিটেটিভ নিয়ে কাজ করতেছি, কোয়ান্টিটেটিভ আমি এক্সপার্ট না। তো কোয়ালিটেটিভ নিয়ে চিন্তা করি যে আমরা সার্ভে শিট নিয়ে, এই কি বলে সরি, আমরা হচ্ছে অনেক ডাটা পাইলাম, অডিও রেকর্ডিং পাইলাম, ছবি তুললাম, অমুক তমুক নানান কিছু, হ্যাঁ আমি অনেক টেক্সট পাইলাম, এগুলা আমার কি ডাটা, এগুলা কিন্তু গুছানো হয় না, তাই না? জাস্ট ডাটা নিয়ে আমি বসে আছি। এখন আমি কি করতে চাই, আমি ডাটা পাওয়ার পরে কি করতে চাই, আমি তো একটা রিসার্চ করতেছি। রিসার্চ মানে আমি কি করব, গরু খুঁজবো,
হ্যাঁ, বাংলায় বললে গরু খুঁজবো, গবেষণার কথাটা লিটারাল অর্থ হচ্ছে গরু খোঁজা। ইংলিশে বললে রিসার্চ করব, মানে আমি আবার পুনরায় কিছু একটা খুঁজবো। সো আমার ওই ডাটার ভিতরে আমার ওটা দেখতে হবে। আচ্ছা, এইখান থেকে যে পিরিয়ডটা শুরু হয়, হ্যাঁ, রিসার্চের যে পিরিয়ডটা শুরু হয় এটাকে বলে ডাটা অ্যানালাইসিস। হ্যাঁ, মানে আমি ডাটাটা পাওয়ার পর সেটাকে আমি দেখার চেষ্টা করতেছি এটার ভিতরে কি আছে, এটার মধ্যে কি বলতেছে, কিভাবে বলতেছে। হ্যাঁ, আচ্ছা, তো ডাটা অ্যানালাইসিসের জন্য কোয়ান্টিটেটিভের ডাটা অ্যানালাইসিস একরকম, কোয়ালিটেটিভেরটা একটু অন্যরকম। আচ্ছা, কোয়ালিটেটিভে আমরা কি করি? কোয়ালিটেটিভে আমরা ধরেন এই সাদা পেজটার মধ্যে এটার মধ্যে কিছু আছে, লেখা আছে, ওকে, এনিথিং, ধরেন আমি কলম দিয়ে দাগ দেই, ধরেন এই যে এটা আছে, তাই না? আচ্ছা, এখন এগুলো কি করছি আমি ধরেন ডাটাটাকে প্রথমে প্রসেস করে নিছি। প্রসেস করছি বলতে ধরেন আমার কাছে অডিও রেকর্ড আছে, আমি সবগুলোকে কোনো একটা ফরম্যাটে আনছি যে ফরম্যাটটা আমার জন্য সুবিধাজনক হয়। যেমন আমার কাছে অডিও রেকর্ড থাকলে আমি সেটাকে ট্রান্সক্রাইব করছি, যদি আমার কাছে ছবি থাকে সেটাকে আমি ইমেজ স্ক্যান করছি। এরকম এখন তো নানান রকম প্রযুক্তি আছে, নানান টেকনোলজি ইউজ করে সেগুলোকে আমি এক জায়গায় আনছি। হ্যাঁ, আচ্ছা, আনার পরে এখন আমি কি করব? এখন আমি এগুলাকে দেখব। আচ্ছা, যে এটাকে অ্যানালাইসিস করব। এখন বলেন অ্যানালাইসিস শুরু হয় কোথা থেকে? মানে শুরু হয় কোথা থেকে বলতে আপনি কি দিয়ে অ্যানালাইসিস করেন? এটা কি সফটওয়্যারের কথা জিজ্ঞেস করছেন? মানে আই মিন না, সফটওয়্যার অনেক পরের ঘটনা। আচ্ছা আচ্ছা, এর আগে আমাকে অবশ্যই ডেটাকে কোডিং করতে হবে। ওগুলা পরের ঘটনা। আমি যখন অ্যানালাইসিস করি, কি দিয়ে আমি অ্যানালাইসিস শুরু করি? ভেরিয়েবল। মাথা দিয়ে, জাস্ট মাথা। আপনার মাথায় যা আসে এটাই অ্যানালাইসিস। হ্যাঁ, এটা কিভাবে সেটা আমি পরে বুঝাচ্ছি, বাট আপনি বেসিক্যালি যখন ডাটা কালেকশন করে ডাটাকে আবার দেখতে থাকেন, এই যে দেখতেছেন কোনো কিছু পড়তেছেন, একটা ইমেজের দিকে তাকায় আছেন, আপনি হয়তো জানেন না, আপনি অ্যানালাইসিস শুরু করে দিয়েছেন। আচ্ছা, তো আমরা যেটা করি, আমরা হঠাৎ করে বুঝি না যে এটা আসলে কিভাবে অ্যানালাইসিস হইলো। হ্যাঁ, আমি তাকায় আছি, আমার দেখে এটা মনে হচ্ছে এটা কি, এখন আমার কাছে হয়তো প্রথমে আমরা যখন শুরু করতাম, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে এটা হয়েছে, তো আমি হচ্ছে প্রথম যখন এরকম দেখতাম, আচ্ছা আমি জাস্ট মাথা দিয়ে আমার পড়ে আমার এটা মনে হচ্ছে এখন এটা কি আসলে রিসার্চ, এটা কি মানে অ্যানালাইসিস, কি হচ্ছে এটা? হ্যাঁ, এটা অ্যানালাইসিস, এটা অ্যানালাইসিস হইতে পারে। বা আমরা সেটাকে আরো বুঝানোর জন্য আমরা বিভিন্ন রকম আবার নতুন ধরনের নতুন সেট অফ মেথড ইউজ করি। হ্যাঁ, ডাটা কালেকশনের সময় আমরা যেমন এক সেট অফ মেথড ইউজ করলাম, এরকম প্রত্যেকটা ফেজের জন্য সেট অফ মেথড আছে। তো ডাটা অ্যানালাইসিসের সময় আমরা কিছু মেথড ইউজ করি, যে মেথডগুলা কোয়ালিটেটিভে একটু ইউনিক, কোয়ান্টিটেটিভে হয়তো এই মেথডগুলো ইউজ করা হয় না। আচ্ছা, যেমন এই যে প্রথম আমি ডাটাটা নিলাম, হ্যাঁ, ডাটাটা নিয়ে আমি দেখলাম, দেখার পর আমি কি করলাম, আমি যে মাথায় চিন্তা করতেছি একটা পর্যায়ে গিয়ে দেখবেন এগুলো আমার ডাটা অ্যানালাইসিসের কাজে পড়ে। বাট সেটাকে আমি গুছানোর জন্য আমি যেটা করি, প্রথম আমি কিন্তু একদম আপনাদের সফটওয়্যার বুঝাচ্ছি না, এখন সফটওয়্যার পরে বুঝাবো ওটা কি জিনিস। আচ্ছা, প্রথম যেটা করতে হয়, এই যে এখান থেকে আমার ডাটাগুলোকে এরকম ধরেন 4-5 রকমের কলম নিয়ে বসতে হয়। ধরেন আপনার কাছে এরকম একটা কাগজের ট্রান্সক্রিপ্ট আছে, হ্যাঁ, বা এনিথিং আপনার পিসিতে ট্রান্সক্রিপ্ট আছে, 4-5 রকমের কলম নিয়ে বসতে হয়, হাইলাইটার নিয়ে বসতে হয়, হ্যাঁ, এরকম কালারের। এখান থেকে হচ্ছে মজা শুরু। এরপর আপনি আরো অনেক কিছু ইউজ করতে পারেন, আপনি চাইলে হচ্ছে স্টিকি নোট ইউজ করতে পারেন, এরকম নোট থাকে, হ্যাঁ, আমি ইউজ করি আর কি এভাবে, ওটা আমার মজা লাগে। আচ্ছা, তো তখন আপনি কি করেন, প্রথম যেটা করতে হয় ডাটাটাকে পড়তে হয়। আপনি যেখানেই থাকেন, যাই ইউজ করেন না কেন, আপনি একজন কোয়ালিটেটিভ রিসার্চার হইলে আপনার প্রথম নিজে হাতে ডাটাকে পড়তে হবে, চোখ দিয়ে দিয়ে দেখে দেখে ডাটা পড়তে হবে। হ্যাঁ, ইমেজ ফাইল হলেও সেটাকে দেখে দেখেও পড়তে হবে। যাই হোক, তো ধরেন আপনার কাছে এরকম একটা ট্রান্সক্রিপশন আসলে প্রথমে পড়বেন। হ্যাঁ, এখান থেকে আপনি কি করবেন, দেখবেন যে কিছু জিনিস আপনার চোখে আসতেছে। এই যে দেখেন, আপনি মাথা দিয়ে কিন্তু কাজ করতেছেন, জাস্ট আপনার মাথা থাকলে আর হাতে 2-3টা কলম কাগজ থাকলে আপনার ডাটা কোডিং কিন্তু আপনি একাই করতে পারবেন। হ্যাঁ, কিচ্ছু লাগবে না। আপনি প্রথমে পড়বেন, পড়ার পরে দেখবেন যে কিছু জিনিস আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, হ্যাঁ, বা কিছু জিনিস নিয়ে যে কথা বলতেছে। হ্যাঁ, ধরেন আপনি একটা ইন্টারভিউ করতে গেছেন, সেই ইন্টারভিউটা হচ্ছে
সেখানে আপনার কাজ হচ্ছে সে এডুকেশন নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, এডুকেশন নিয়ে কাজ করতেছেন। এখন একটা বাচ্চাকে আপনি জিজ্ঞেস করতেছেন বা কাউকে আপনি জিজ্ঞেস করতেছেন, ধরেন রেসপন্ডেন্ট অ্যাডাল্ট, ধরেন আপনি তাকে জিজ্ঞেস করতেছেন যে আপনি হ্যাঁ কিসে পড়েন বা আপনি কি করেন। সে বলল আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, এই যে এটা বললো, আপনি এটাকে দাগাইলেন, হ্যাঁ হাইলাইট করলেন, হাইলাইট করে আপনি পাশে এভাবে দাগ দিয়ে লিখলেন এখানে কি বলতেছে, একটা ওয়ার্ডে বলেন ওখানেও কি বলছে এডুকেশন, তাই না? তার এডুকেশন বা ক্লাস, সে ক্লাসের কথা বলতেছে, এটাকে আপনি লিখে রাখলেন, জাস্ট পাশে হাইলাইট করে দাগ দিয়ে লিখে রাখলেন। আবার আরেকটা ট্রান্সক্রিপ্ট পড়তে গিয়ে আবার দেখা গেল আপনি প্রশ্ন করছেন যে আপনি কিসে পড়েন, সে বলতেছে আমি মাস্টার্সে পড়ি, লিখে রাখেন। এরপর ধরেন আপনি কথা বলতেছেন, কথা বলতে বলতে এখন প্রথম জন যার কথা বললাম ফার্স্ট ইয়ার, তো উনার সাথে কথা বলতে বলতে উনি বলতেছে যে আমার পড়তে ভালো লাগে না। হ্যাঁ, সে বলতেছে আমার পড়তে ভালো লাগে না, এটাও আপনি লাগাইলেন, লাগাই লিখলেন যে পাশে কি, সে কি নিয়ে কথা বলতেছে, এটা কি, এটা তার ফিলিং। হ্যাঁ, পড়াশোনা নিয়ে তার ফিলিং, আপনি লিখলেন এটা ফিলিং। একইভাবে পরের জন আবার বলতেছে যে আমার পড়তে ভালো লাগে কিন্তু পড়া অনেক প্রেশার, এটাও কি, এটাও তার এক ধরনের ফিলিং, ওটাও দাগ দিয়ে লিখলেন আপনি ফিলিং। হ্যাঁ, এই যে কোড করতেছেন আপনার হাতে যে অনেক রকমের কালার, এই যে কাগজ হাইলাইটার আছে, অমুক তমুক আছে, ঠিক আছে, আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনি এগুলো ইউজ করছেন, প্রত্যেকটা ইউজ করছেন, বিভিন্ন কালার ইউজ করতেছেন করতে করতে। আচ্ছা, আপনার এরকম একটা ট্রান্সক্রিপ্টের মধ্যে এরকম কালার দেওয়া, এরকম হাইলাইট করা করা অসংখ্য লাইন হয়ে যাবে, যেগুলো আপনি জাস্ট স্কিম করে এভাবে লিখে রাখছেন পাশে, যে এটা এই জিনিস, এটা এই জিনিস, এটা এই জিনিস, জাস্ট আপনার মাথায় যেটা আসছে। এইটাই হচ্ছে ডাটা কোডিং। হ্যাঁ, এইটা হচ্ছে একদম ফার্স্ট ফেজের ডাটা কোডিং। এই যে আপনি পাশে ওয়ার্ড গুলো লিখতেছেন না, এগুলো একটু পরে আপনার কাজে লাগবে। আচ্ছা, কিভাবে কাজে লাগবে? ধরেন আপনি এরকম 5-6টা ট্রান্সক্রিপ্ট আপনার কাছে আছে, আপনি সবগুলো পড়লেন, পড়ে এরকম বিভিন্ন জিনিস লিখলেন, যেমন আপনি লিখলেন হ্যাঁ এডুকেশন, কারো কারো ক্ষেত্রে লিখলেন যে হচ্ছে গিয়ে এরকম যে সে আসলে বলতেছে তার মানে কোয়ালিটি নিয়ে কথা বলতেছে, যে এডুকেশনের কোয়ালিটি হচ্ছে তার কাছে এরকম লাগে, আপনি লিখলেন পাশে কোয়ালিটি, কোয়ালিটি নিয়ে কথা বলতেছে, পড়তে কেমন লাগে, ফিলিং, ফিলিং নিয়ে কথা বলতেছে, এরকম দেখবেন অনেকগুলো ওয়ার্ড আপনি লিখছেন লিখছেন এবং কতগুলো ওয়ার্ড খুব কম বারবার ঘুরে ঘুরে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, তো এই যে আপনি ইয়ে করলেন, কোডিং করলেন, করার পর আপনি দেখবেন যে আপনি এগুলোর মধ্যে কিছু প্যাটার্ন পাইতেছেন। হ্যাঁ, যেমন ধরেন কেউ কেউ হচ্ছে বলছে যে যখন কোয়ালিটি নিয়ে কথা বলতেছে, বেশ কয়েকজনই বলতেছে যে তাদের মনে হচ্ছে যে তারা যে এই কোর্সটা পড়ে কোনো একটা কোর্সের কোয়ালিটি ভালো। তো আপনি তো কোয়ালিটি নিয়ে যারা ভালো বলছে খারাপ বলছে সবগুলো এই কোয়ালিটি বলে দাঁড়াইছেন, তখন আপনি কি করবেন, আবার ওই যে লিখছিলেন কোয়ালিটি, কোয়ালিটির পাশে আরেকটা কলম দিয়ে লিখবেন যেগুলোতে এরকম কথা পাইছেন যে হ্যাঁ কোয়ালিটি, তারপর হচ্ছে পজিটিভ ফিলিংস। হ্যাঁ, পজিটিভ কথা বলছে এগুলো আপনি পাইছেন কয়েকবার, আপনি লিখলেন পজিটিভ ফিলিংস। আচ্ছা, এরকম করতে করতে 2-3 বার ঘাটাঘাটি করার পর আপনি দেখবেন যে আপনি একটা প্যাটার্ন পেয়ে গেছেন, এবং আপনার পাশে এরকম কাগজের পাশে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতেছেন, প্রত্যেকটা ওয়ার্ডকে আপনি এরকম হাইলাইট করতেছেন মাইক্রোসফট ওয়ার্ডে, আপনি দাগায় দাগায় পাশ দিয়ে কমেন্টে হাইলাইট করতেছেন, কমেন্ট দিয়ে দিয়ে কথাগুলো লিখতেছেন, আপনি দেখবেন এরকম আপনার একটা লিস্ট হয়ে গেছে। হ্যাঁ, অনেকগুলো ওয়ার্ডের লিস্ট হয়ে গেছে, অমুক 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 এটা এটা, সেগুলার আবার তলা দিয়ে আবার আপনি রিপ্লাই লিখছেন, আচ্ছা কোয়ালিটি সেটা নিয়ে আবার এরকম কথা বলছে, সেটাকে আপনি ভাগ করছেন। হ্যাঁ, এই যে প্রথম যে জিনিসগুলাকে আপনি লিখলেন, প্রথম ওয়ার্ড, এগুলাকে বলে কোড। হ্যাঁ, আপনি নিজেই কোড করতেছেন, এই কোডের পরে আপনি যখন আবার ওটাকে ভাঙতেছেন সেটা হচ্ছে সাব কোড। কোড, কোডকে আমরা সাবকোড, সাবকোড আবার সেই সাবকোডকে আপনি ভেঙে আরেকটা সাবকোড করতে পারেন, কোনো অসুবিধা নাই। যাই হোক, আমরা ধরে নিই আপাতত কোড আছে, আবার কোনো কোনো কোডের পাশে সাবকোড আছে। আচ্ছা, এটা কি করতে হয়, যদি আপনি একা কাজ করেন তাহলে হচ্ছে আপনি জাস্ট ওই লিস্ট গুলাকে একটা খাতায় তুলে রাখবেন, বা হচ্ছে একটা ডকের মধ্যে আপনার কি কি আসছে, কি কি কোড করছেন, কোড গুলাকে একটা লিস্ট করবেন। হ্যাঁ, যদি টিমে কাজ করেন তখন ওই কাজটা করবেন। আচ্ছা, টিমের কাজে আবার একটু ডিফারেন্স আছে, সেটা কি আমি বুঝাচ্ছি পরে। এই যে আপনি কোডটা লিস্ট করলেন, হ্যাঁ লিস্ট করে আপনি রাখলেন, এইটা পরে গিয়ে আপনি রেখে দিবেন, রেখে দিয়ে আপনি একদিন আপনি হচ্ছে ঘুরে বেড়াবেন,
কিচ্ছু করবেন না, আপনি ডাটার দিকে আর তাকাবেন না, কিচ্ছু করবেন না, ঘুরে বেড়াবেন, বন্ধুদের সাথে কথা বলবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একদিন পরে আবার এসে ফাইলটা খুলবেন। ফাইলটা খোলার পরে আপনি দেখবেন যে এগুলো দেখে আপনার মাথায় আইডিয়া আসতেছে। হ্যাঁ, অটো এটা একলাই হবে, এটা একলাই হবে, কোনো চিন্তা করার কোনো কারণ নাই, এটা একলাই হবে। এটা আমাদের মানে হচ্ছে আপনি প্রকৃতি প্রদত্ত বলেন বা সৃষ্টিকর্তা প্রদত্ত বলেন, মানুষের ব্রেনে এই ক্ষমতা দেওয়া আছে। আপনি যদি একটু ব্রেক নেন, আপনি সেখানে নানান রকম আবার ডাটার দিকে তাকাইলে অনেক রকম ভিউ পাবেন। আচ্ছা, তো তখন আপনি যখন এই কোডগুলোর দিকে তাকাবেন, আপনার মাথায় অটো কিছু বিষয় আসতে থাকবে যে আচ্ছা এটা নিয়ে কথা বেশি বলছে, এটা নিয়ে কথা কম বলছে প্রথম। তারপরে হচ্ছে কি আচ্ছা এই কথাটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কেন ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটার লজিক আপনার মাথায় আসতে থাকবে। আচ্ছা, তো যখন আপনি এই যে আপনি যে লিস্টটা করলেন, এই লিস্টটা আমি কেন করতে বললাম, কারণ এই লিস্টটা যখন আপনি টিমে কাজ করবেন তখন খুব ইম্পর্টেন্ট হবে। এই লিস্টটাকে বলে কোড বুক। আচ্ছা, এই কোড বুকটা যখন আপনি একা কাজ করছেন, আপনার টিমমেট আছে, আপনি টিমমেটদেরকে দিয়ে দিলেন, কারণ ধরেন সবাই একই রকম একই ডাটা, সবাই ডাটা নিয়ে সবাই কাজ করতেছে, তখন বাকিরা ওই কোড বুকটা দেখে একটা প্রি জেনারেটেড কোড বুক দেখে তারা কোড করতে থাকবে। হ্যাঁ, তখন আপনার জন্য কোড করা অনেক ইজি হয়ে যাবে, এরকম জায়গায় জায়গায় আপনার বারবার নতুন ওয়ার্ক খুঁজতে হবে না। তো এরকম করে আপনি একটা এই কোড বুকটা আপনি বারবার রিভাইজ করতে করতে একটা খুব মানে ধরেন কি বলা যায়, একটা স্যাচুরেটেড একটা কোড বুক হবে, যেটা দেখবেন সবাই একমত যে হ্যাঁ আমরা এইভাবে কোড করব। যদি আপনি একা কাজ করেন, একা একা কাজ করলে নর্মালি এটা করা লাগে না, কারণ এক একজনের কোড, কোনো একজন মানুষের কোডিং সাধারণত আরেকজন মানুষের সাথে মিলে না। হ্যাঁ, কনসেনসাসে যখন আসতে যাবেন যে সবাই মিলে আচ্ছা আমরা একভাবে কোড করব, একভাবে ডাটাটাকে দেখবো, কারণ আমরা একটা টিমে কাজ করতেছি এবং আমাদের আউটপুটটা হবে টিমে, একটা টিম ওয়াইজ আউটপুট হবে, তখন এই কোড বুকটা খুব কাজে লাগে। আচ্ছা, এটুক পর্যন্ত এখন বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। আমি একটা ছোট্ট কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে হ্যাঁ, যে এতক্ষণ পর্যন্ত যেগুলো করলাম এগুলো সব আমরা ম্যানুয়ালি করলাম, অর্থাৎ হ্যাঁ, হয়তো আমি খাতায় লিখে করলাম, ওয়ার্ডে করলাম বা এক্সেলে করলাম, সবগুলোই আমি ম্যানুয়ালি করলাম। পুরো যে আমার ডেটা সেটটা ছিল ওই ডেটা সেটটাকে আমি কনসাইজ করে আনছি। হয়তো আমার কাছে একটা বক্তব্য ছিল, একটা স্টেটমেন্ট ছিল 3-4 লাইনের, আমি সেটাকে হয়তো 2টা বা 3টা বা 4টা শব্দে নিয়ে আসলাম। হুম হুম। আমরা তো আলটিমেটলি এটাই তো আমাদের অবজেক্টিভ। অবজেক্ট মানে এটা আমাদের কাজকে সহজ মানে করে আর কি। হ্যাঁ, মানে এই এভাবে এই নাও এই কেন? এই আমাদের মূল, আমি হচ্ছে একটা একটা রেসপন্ডের কাছ থেকে 4টা লাইন পেলাম, 6টা লাইন হুম, পেলাম। আমাদের হুম, মূল উদ্দেশ্য হচ্ছে ওই বক্তব্যগুলোকে বারবার রিকগনাইজ করার মাধ্যমে, বারবার পড়ার মাধ্যমে ওগুলোকে কনসাইজ করে নিয়ে আসা, 3-4টা শব্দে নিয়ে আসা। হুম, মানে আমি হুম। যদি ভুল না করে থাকি তাহলে এটাই তো আমাদের কাজ প্রথম হ্যাঁ অবস্থায়। বলতে পারেন, হ্যাঁ হ্যাঁ বলতে পারো, অবশ্যই। আচ্ছা, নীলিমা, জি, আমি শুনতেছি। মানে কোনো প্রশ্ন থাকলে বা কোনো না, কিছু প্রশ্ন না নেই বুঝলে, আপাতত। আচ্ছা না বুঝলে কিন্তু বললেন, হ্যাঁ আবার বুঝাবো, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। অবশ্যই। আচ্ছা আচ্ছা, এই কাজটুকু যে আমরা করলাম, হ্যাঁ এটা ম্যানুয়ালি করলাম, আমরা ম্যানুয়ালি সব করব। এই ম্যানুয়ালটা না করলে আপনারা আসলে বুঝতে পারবেন না যে কেন, মানে কখন আমাদের আরো টেকনোলজিক্যালি হায়ার কিছু ইউজ করতে হবে, মানে আমরা কখন অটোমেটিক্যালি, যেটাকে ওই যে ম্যানুয়ালের অপর জিনিস যদি অপোজিট যদি ধরি অটোমেটিক, তাহলে কখন আমরা অটোমেটিক মোডে যাব। আচ্ছা, কোয়ালিটেটিভ রিসার্চের ভালো জিনিস, ভালো দিক এবং খারাপ দিক একই হচ্ছে গিয়ে, মানে এটা ভালো দিক এবং খারাপ দিক একই সাথে, সেটা হচ্ছে আপনার জিনিসগুলো ম্যানুয়ালি করতে হয়। হ্যাঁ, ভালো দিকটা কি, এটা ম্যানুয়ালি করলে আপনি নিজে ডাটাটাকে বুঝবেন। কোয়ালিটেটিভ রিসার্চে মনে রাখবেন, আপনি যদি একজন রিসার্চার হন, আপনি নিজে একটা মেথড, নিজে একটা টুল সেট, আপনি নিজে। এটা কোয়ান্টিটেটিভে লাগে না, কোয়ান্টিটেটিভে এইভাবে হয় না। কোয়ান্টিটেটিভে আপনার কিছু সেট অফ মেথড দেওয়া থাকে, ওই মেথডের মধ্যে আপনি ডাটাকে বসাবেন, সেই ডাটাকে আউটপুট দিয়ে দিবে, বা আউটপুটটা কিরকম হবে সে বলে দিবে। কোয়ালিটেটিভ এরকম না, কোয়ালিটেটিভে আপনি নিজে একটা টুল। আচ্ছা, তো যাই হোক, আমরা যে এই পর্যন্ত কোড করলাম, তারপর কি করলাম, আমরা কোড বুক বানালাম, এই পর্যন্ত তো বুঝছি। আচ্ছা, তো এরপরে কি করতে হয়, এই যে কোড করলাম, এরপরে আমরা এই কোডের দিকে তাকাবো। হ্যাঁ,
তো দেখবো যে এই যে কোডগুলো আমরা দেখছি না, তো কোডের পাশে পাশে এরপর আরো কিছু কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো আমি হয়তো আজকে দেখাতে পারতেছি না, আমি পরে দেখাবো। হ্যাঁ, এই কোডের আন্ডারে যে যে জিনিসগুলো আমি হাইলাইট করছি না, এই কয়েকটা লাইন আমি হাইলাইট করছি, এই কোডের জন্য, ওই কোডের জন্য, ওই কোডের জন্য। হ্যাঁ, যেমন এডুকেশনের জন্য কিছু হাইলাইট করলাম, এডুকেশন কোয়ালিটির জন্য কিছু হাইলাইট করলাম, ফিলিংস এর জন্য কতগুলো হাইলাইট করলাম। এইগুলাকে, এই হাইলাইট করা জায়গাগুলোকে আমরা ওই যে র ডাটা থেকে যে ট্রান্সক্রিপ্টের শীট ছিল সেখান থেকে আমরা আলাদা করব, আলাদা করে আরেকটা শীটের মধ্যে, আরেকটা ডকের মধ্যে ওটা নিব। হ্যাঁ, সেটা আগে কিভাবে করা হইতো, যখন কম্পিউটার ছিল না, জিনিসটা হচ্ছে এরকম একটা প্রিন্ট দেওয়া হইতো, প্রিন্ট থেকে কেটে কেটে, হ্যাঁ, কেটে কেটে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট ওই জায়গাগুলোকে নিয়ে এরকম একটা বোর্ডের মধ্যে লাগানো হইতো। হ্যাঁ, তো এখন তো আর ওটা করা লাগে না, এক জায়গা থেকে কপি পেস্ট করে আরেকটা কোনো সুন্দর ডকের মধ্যে নিলে এটা হয়। নরমালি অনেকে এটা এক্সেল শিটে করে, এক্সেল শিটে করাটাই ম্যান্ডেটরি না, আপনি চাইলে এমনি ওয়ার্ড শিটেও করতে পারেন বা যেভাবে সুবিধা। এখানে আপনি, এখানে কোনো টুলের কোনো সীমা নাই এবং সব মানে আপনি ফ্লেক্সিবলি যে কোনো কিছু ইউজ করতে পারেন যেটা আপনার সুবিধা। বাট মোস্ট অফ দ্য কেসেস আমি যেটা দেখছি এক্সেল শিট ইউজ করা হয়, বিশেষ করে ইংলিশ ট্রান্সক্রিপশনের জন্য। যদি বাংলা ট্রান্সক্রিপশনে এক্সেল শিট ইউজ করেন, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হচ্ছে খুবই ঝামেলা হয়। বাংলা, এটা আপনাদেরকে টিপস শিখায় রাখি, যদি আপনার কাছে বাংলা ট্রান্সক্রিপশন থাকে আপনারা ডক ফাইল ইউজ করার চেষ্টা করবেন। আমার অভিজ্ঞতা হচ্ছে এখানে এক্সেল ইউজ করলে ফাইল ভেঙে যায়। আচ্ছা, তো আপনি সবগুলাকে এক জায়গায় নিলেন, হ্যাঁ, একটা কোডের আন্ডারে। ধরেন এই যে এডুকেশন নিয়ে আপনি যা যা পাইছেন সবগুলাকে, আমি তো একটু ক্যামেরাটা অফ করতেছি, আবার অন করবো না পরে। আচ্ছা, আপনারা যা যা শীট পাইলেন আপনারা একটা এরকম একটা এক্সেল ফাইলের মধ্যে নিছেন বা হচ্ছে এরকম একটা ডক ফাইলের মধ্যে নিছেন। এখন দেখেন জিনিসটা কি সুবিধা হইলো, আপনি কোনো একটা কিছু নিয়ে ভাবতেছেন, একটা কোড নিয়ে ভাবতেছেন, সেই কোডের আন্ডারে আপনি কি কি পাইছেন সবগুলো আপনি একসাথে একটা জায়গায় পাইতেছেন। হ্যাঁ, এরকম করে আপনার ধরেন 2-3টা ডক বা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টেবিল করা বা যেভাবে সুবিধা এরকম করা আছে আপনার, আলাদা করে আপনি ডাটাগুলাকে এরকম করে আলাদা আলাদা করছেন। এই যে এইখানে আপনি ডাটাটাকে মোটামুটি একটু গুছায় আনলেন, এই পার্টটাকে বলে হচ্ছে কি বলে জানেন, এটাকে কি বলে? এই যে এই টেকনিকটার কথা যে বললাম, আছেন? হ্যাঁ না কিছু বলেন, আপনারা আছেন? নীলিমা, রাকিব? জি আছি, আমি একটু শুনতে পাইনি নেটওয়ার্কের জন্য। আচ্ছা, আবার বলি, আমি যে ইয়ের কথা বলতেছিলাম, ধরুন ওই যে আপনি প্রত্যেকটা কোডের আন্ডারে হাইলাইট করছেন, সেই হাইলাইট করা জায়গাগুলোকে আপনি কপি পেস্ট করে শুধু হাইলাইট গুলাকে একটা কোডের জন্য সব হাইলাইট করা জায়গাগুলোকে এক জায়গায় আনলেন, একটা ডকের মধ্যে আনলেন। হ্যাঁ, এনে রাইখে দিলেন সেভ করে। এই কাজটাকে কি বলে? এটা তো কোড, মানে আই মিন কনসাইজ করার পরে আমরা যেটা পাচ্ছি এটাই তো মূলত আচ্ছা, আমাদের এইটাকে ভেরিয়েবলস। আপনারা, হ্যাঁ হ্যাঁ, এটাকে আপনারা যদি সার্চ দিয়ে দেখতে চান যে এই প্রসেসটাকে কি বলে, এটার নাম হচ্ছে ডাটা এক্সট্রাকশন। হ্যাঁ, আপনি প্রথমে কি করবেন, র ডাটা জোগাড় করবেন, তারপর আপনি সেটাকে কি করবেন, হাইলাইট করবেন। হ্যাঁ, তারপর সেটাকে কোড করবেন, কোড করার পরে সেই কোডের ডাটাগুলা, যে এই ডাটাগুলোর আন্ডারে এই কোড আছে, এই কোডের ডাটাগুলোকে আপনি যখন আলাদা করে নেবেন এটাকে বলে ডাটা এক্সট্রাকশন। বুঝতে পারছেন এইটুক পর্যন্ত? আচ্ছা আচ্ছা, তো ডাটা এক্সট্রাকশন করার পরে আমরা যখন ডাটা এক্সট্রাক্ট করব, এরপরে আমরা যেটা করব সেটাকে বলে, একটা মেথডের কথা বলতেছি, এরপর আমরা আরো অনেক কাজ করতে পারি, বাট এটার পরে আমরা একটা কাজ করব সেটাকে বলে থিম জেনারেশন। হ্যাঁ, এখান থেকে আপনার মূলত ধরেন রাইটিং বা রাইটিং এর পার্টটা শুরু। আচ্ছা, থিম জেনারেট করতে হয়। আচ্ছা, থিম জেনারেট কিভাবে করতে হয়, বা আমরা যেটাকে বলি থিমেটিক অ্যানালাইসিস। হ্যাঁ, এটার পরেই আপনি যখন ডাটা এক্সট্রাক্ট করে নেবেন, এক্সট্রাক্ট করার পর থেকেই আপনি এই ফেজে ঢুকে যেতে পারবেন। আচ্ছা, থিমেটিক অ্যানালাইসিস জিনিসটা কি? আচ্ছা, আপনি খেয়াল করলে হয়তো দেখবেন যে এই যে আপনি কতগুলো জিনিস নিয়ে মানুষ কথা বলতেছে, হ্যাঁ, আপনি কোনো কোনো অনেকগুলো কোডের জন্য অনেকগুলো ডাটা নিছেন, খেয়াল করে দেখলেন যে কোনো কোনো কোড নিয়ে, কোনো কোনো কোডের আন্ডারে মানুষ অনেক বেশি কথা বলছে, এগুলো নিয়ে অনেক বেশি বার কথা বলছে।
অথবা আপনি এটাও দেখতে পারেন যে কোনো কোনো কোড নিয়ে বা কোনো কোনো বিষয় নিয়ে মানুষ এমন সব কথা বলছে যেগুলা আপনার রিসার্চের জন্য খুবই সিগনিফিক্যান্ট, হ্যাঁ, বা এই ন্যারেটিভটা আপনার জন্য খুবই জরুরি, যে কোনো একভাবে যাইতে পারেন। আচ্ছা, তো এই যে যে বিষয়গুলোকে নিয়ে কথা বলছে মানুষ, আপনি তখন সেটার মধ্যে একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করলেন এবং সেই প্যাটার্নটার একটা টাইটেল দিলেন। হ্যাঁ, যেমন ধরেন এডুকেশন কোয়ালিটি নিয়ে মানুষ কথা বলছে, হ্যাঁ, এডুকেশন কোয়ালিটি নিয়ে মানুষ কথা বলছে, বিভিন্ন রকম কথা বলছে, এর মধ্যে পজিটিভ কথাবার্তা হয়তো বেশি বলছে অথবা নেগেটিভ কথা বেশি বলছে যে তাদের কাছে ভালো লাগে নাই। তখন আপনি লিখবেন যে হচ্ছে গিয়ে কোনো একটা নাম দিলেন, যে ধরেন হচ্ছে গিয়ে পজিটিভ ফিলিংস অন এডুকেশন কোয়ালিটি, অথবা হচ্ছে যে ফিলিংস, শুধু ফিলিংস অন এডুকেশন কোয়ালিটি। এই যে একটা নতুন করে আপনি জাস্ট একটা কোড ছিল আপনার কাছে কোয়ালিটি, সেটা থেকে আপনি একটা নাম দিচ্ছেন, হ্যাঁ, রিমার্কস অন এডুকেশন কোয়ালিটি বা এনিথিং, এই যে এইগুলাকে বলে আপনার থিম। হ্যাঁ, তখন আপনার কাজ হবে কি, এই থিমগুলোর আন্ডারে যা যা আছে আপনার কাছে, যা যা ডাটা আছে, সব ডাটাগুলোকে একসাথে করা, হ্যাঁ, এবং সেটাকে লেখা, সেটাকে আপনি রাইট করবেন, তখন পেপারের মতন করে রাইট করবেন। বুঝতে পারছেন? আমি একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যদি এইরকম হয় যে ডাটাগুলো মানে থিম যে বললেন পজিটিভ বা নেগেটিভ, যদি 95%ই পজিটিভ হয়, মানে তাহলে কি কোনো প্রবলেম আছে? মানে পজিটিভই কিন্তু বেশিরভাগ বলে, আমরা কোনো একটা অর্গানাইজেশন সম্পর্কে যখন ডাটা কালেক্ট করি, ওই এমপ্লয়িরা তো বেশিরভাগ পজিটিভই বলার কথা। তাতে কি কোনো প্রবলেম আছে? হ্যালো? এখানে হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, বাট এটা একটু অন্য বিষয়ের কোশ্চেন। এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে এটা আপনাদেরকে বলছি যে কিভাবে আসলে থিম লিখতে হয়, কিভাবে আসলে ডাটা অ্যানালাইসিসের পার্টগুলো করতে হয়। আপনি যে প্রশ্নটা করছেন এটা ভেরি ইম্পর্টেন্ট, বাট এটা হচ্ছে ঠিক অ্যানালাইসিসের প্রশ্ন না। এই প্রশ্নটা হচ্ছে যে আমার ডাটা আসছে এবং আমি দেখতেছি ডাটায় একই রকম ডাটা বারবার আসতেছে, হ্যাঁ, বেশিরভাগ মানুষ একই কথা বলছে বা একই রকম কথা বলছে, তখন আমি কি করব? আচ্ছা, যদি বেশিরভাগ মানুষ বা ধরেন সব মানুষ একই রকম কথা বলছে, আমি বেসিক্যালি আসলে সেখানে অন্য প্যাটার্ন খোঁজার চেষ্টা করব। হ্যাঁ, ধরুন সব মানুষ বলছে যে এডুকেশন কোয়ালিটি ভালো, এডুকেশন কোয়ালিটি ভালো, এডুকেশন কোয়ালিটি ভালো। আমি জাস্ট একটা লাইনে লিখতে পারি যে অল পার্টিসিপেন্টস আমাকে বলছে যে তাদের এডুকেশন কোয়ালিটি ভালো, কিন্তু আপনি খোঁজার চেষ্টা করবেন তখন, আবার তখন আপনি কোডে যাবেন এবং আরো ডিপলি খোঁজার চেষ্টা করবেন কেন তারা মনে করে এডুকেশন কোয়ালিটি ভালো। হ্যাঁ, রিসার্চ মানে আপনার আবার আবার খুঁজতে হবে, শুধু আপনার এডুকেশন কোয়ালিটি ভালো হ্যাঁ না এটা দিয়ে আপনার থেমে গেলে কোয়ালিটি রিসার্চে হবে না, সার্ভে রিসার্চে হইতে পারে, বাট তখন আপনার তাদের কাছে জানতে হবে, তার মানে আপনার আবার সাইকেল করে কিন্তু ব্যাক করতে হচ্ছে যে আপনার ডাটায় কি আছে। আপনি কি তাদেরকে জিজ্ঞেস করছেন যে কেন তারা মনে করে এডুকেশন কোয়ালিটি ভালো, কি কারণে? তখন আপনি ফোকাস করবেন সেই কারণগুলো নিয়ে। বুঝতে পারছেন? অথবা বুঝতে পেরেছি। হ্যাঁ, অথবা আরো মজার বিষয় হচ্ছে আপনি রিসার্চ করতে গিয়ে দেখলেন, হ্যাঁ, এমন কোনো একটা কিছু থেকে আপনি এরকম ডাটা পাইছেন যে না, এখানে আসলে তারা সবাই ভালো মনে করতেছে অন্য কোনো একটা কারণে। হ্যাঁ, কারণ তারা এমন একটা কিছু দিয়ে কোয়ালিটি মাপতেছে। ডাটা আপনি যখন জিজ্ঞেস করেন যে কেন আপনি মনে করেন, সেখান থেকেই পাবেন যে তারা এমন কিছু একটা দিয়ে কোয়ালিটি বুঝতেছে, কোয়ালিটি জিনিসটাকে তারা এমন কিছু একটা দিয়ে বুঝে যেটাকে আপনি শুরুতে যা ধরে নিয়েছিলেন তার থেকে আলাদা। যেমন ধরেন আপনি কোয়ালিটি এডুকেশন মানে বুঝে নিছেন, ধরে নিছেন যে কোয়ালিটি এডুকেশন মানে যেখানে অনেক বেশি পড়ানো হয় বা অনেক ডাইমেনশনে একটা সাবজেক্ট পড়ানো হয়। ধরেন এটা ধরে আপনি মাঠে নামছিলেন, ডাটা কালেক্ট করছেন যে এটা মানে কোয়ালিটি কোয়ালিটি এডুকেশন, কিন্তু আপনি ফিল্ডে গিয়ে মানুষকে যখন জিজ্ঞেস করলেন, তারা কোয়ালিটি এডুকেশন মানে বেশিরভাগই ওই যে বলতেছে সবাই ভালো, কিন্তু কেন ভালো? কারণ তাদের কাছে কোয়ালিটি এডুকেশন মানে হয়তো এটা যে যেখানে টিচাররা বেশি নাম্বার দেয়, পরীক্ষায় বেশি নাম্বার দেয়। বুঝতে পারছেন পার্থক্যটা? জি জি। তখন আপনার কাজ হবে সেটা নিয়ে চিন্তা করা যে এইখানে, তখন আপনার কাজ হবে এইটা ন্যারেট করা বা এইটা লেখা যে এইখানে বা অমুক ইনস্টিটিউশনে বা যাই হোক যে এই রিসার্চে বেশিরভাগ পার্টিসিপেন্ট আসলে মনে করেন বা পার্টিসিপেন্টরা আসলে মনে করেন যে কোয়ালিটি এডুকেশন মানে হচ্ছে বেশি নাম্বার চাওয়া। সো আপনি কি পাইলেন এখান থেকে? এখান থেকে আপনি নতুন একটা পার্সপেক্টিভ পাইলেন মানুষের,
হ্যাঁ, এটাই আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যানালাইসিস বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারপ্রিটেশন হয়ে উঠতে পারে, যে যেখানে মানুষ মনে করে কোয়ালিটি এডুকেশন মানে হচ্ছে বেশি নাম্বার পাওয়া। বুঝতে পারছেন? জি এগুলো অনেক ডিটেইলড বিষয়, মানে আমি যেগুলো বলতেছি এখন সেগুলো অনেক ডিটেইলড বিষয়। এগুলো হয়তো পরে আপনারা আস্তে আস্তে বুঝবেন যে আমার কোনগুলো আসলে ইম্পর্টেন্ট, কোনগুলো আমি লিখবো, কোনগুলো আমি লিখবো না। রিসার্চ যখন করবেন আপনি দেখবেন যে কোনগুলা লিখবো এর থেকে বড় বিষয় হয়ে দাঁড়ায়। এটা আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমার সিনিয়র বলছিলেন যে আমি কি লিখবো তার থেকে বড় বিষয় হয়ে দাঁড়ায় আমি কি লিখবো না সেটা। হ্যাঁ, অনেক কিছুই আপনি দেখবেন যে আপনার মনে হচ্ছে হ্যাঁ লিখে ফেলি, ও কোয়ালিটি এডুকেশন, সবাই কোয়ালিটি এডুকেশনের কথা বলছে, কিন্তু দেখলেন যে আসলে আপনি খুবই ইম্পর্টেন্ট একটা পার্সপেক্টিভ ওটা আসলে লিখেন নাই, কিন্তু ওটা লেখা দরকার ছিল এগুলা না লিখে। এরকম অনেক ব্যাপার আছে, আপনারা যখন লিখতে বসবেন তখন দেখবেন। হ্যাঁ, সো আমরা ওই জায়গায় পরে যাব। আপাতত আমরা হচ্ছে ডাটা অ্যানালাইসিসে থাকি। হ্যাঁ, কারণ জিনিসটা অনেক বড়। তো এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা থিম জেনারেট করতেছি? জি জি আচ্ছা, এই যে থিম জেনারেট গুলা করলাম আমরা, তখন আমাদের কাজ হচ্ছে এই থিম ধরে ধরে লেখা। হ্যাঁ, ধরেন যেমন আমি যখন রিসার্চ করতাম বা আমি যখন বেসিক্যালি কোনো একটা রিসার্চ করি, এটা আমার টিচারদের কারণে হোক বা আমি যেভাবে ট্রেনিং পেয়েছি সেভাবে হোক, আমি প্রথমে মেজর 3টা থিম বের করার চেষ্টা করি। যে কোনো একটা কাজ থেকে মেজর 3টা থিম বের করার চেষ্টা করি। আচ্ছা, এই 3টা থিম আমি কিভাবে বের করব? আচ্ছা, 3টা থিম বের করার উপায় হচ্ছে, ধরেন আপনি এরকম দেখতেছেন, ডাটা পড়তেছেন, পরে কোড করলেন, কোডের পর কোড ডাটা এক্সট্রাক্ট করলেন, কোড বুক বানালেন, ইত্যাদি ইত্যাদি। তারপর আপনি দেখলেন মানুষ কোনো একটা কিছু নিয়ে বেশি কথা বলতেছে। হ্যাঁ, বা কোনো একটা কিছুকে ইম্পর্টেন্ট হয়ে উঠতেছে। এই যে যেই কথাগুলোকে মানুষ বেশি কথা বলতেছে বা আপনি বারবার ঘুরে ঘুরে একই কথা আসতেছে, হ্যাঁ, একই বিষয় নিয়ে কথা আসতেছে, একই কথা তো না, একই বিষয় নিয়ে কথা বলতেছে, তখন সেইটাকে বলা হয় কি, সেইটাকে বলা হচ্ছে রিকারেন্ট থিম। হ্যাঁ, রিকারেন্ট থিম বা রিকারিং থিম, মানে যেটা বারবার রিকার করতেছে, বারবার ঘুরে ঘুরে আসতেছে। তো এটাকে বলে রিকারিং থিম। আচ্ছা, তো এরপরে আবার যখন বললাম ওই যে ওগুলোর মধ্যে আপনি আবার দেখলেন যে এগুলোর মধ্যে কোনটাকে আপনার মনে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট বা বেশি লজিক্যালি সিগনিফিক্যান্ট, তখন আপনি ওগুলাকে আলাদা করতেছেন। হ্যাঁ, এই কাজটাকে বলে ডমিন্যান্ট থিম। এই যে এই ধরনের থিম গুলাকে বলে ডমিন্যান্ট থিম। সো আপনার থিমেটিক অ্যানালাইসিসের খুবই ফান্ডামেন্টাল বেসিক যে কাজটা সেটা হচ্ছে রিকারেন্ট থিম বের করা। ওই যে কোড করছেন, কোড থেকে আপনার রিকারেন্ট থিম বের করা এবং সেখান থেকে ডমিন্যান্ট থিম বের করা। হুম, এইভাবে ধরেন আমি যেটা করি, আমি এরকম 3টা থিম বের করি, সেই 3টা থিম নিয়ে কাজ করতে থাকি, সেটা নিয়ে লিখতে থাকি। বেসিক্যালি এটা হচ্ছে একদম বেসিক থিমেটিক অ্যানালাইসিস। থিমেটিক অ্যানালাইসিসের আরো অনেক রকমের ধরন আছে, যেমন ধরেন আপনার কনটেক্সচুয়াল অ্যানালাইসিস বলে একটা ধরন আছে, ফ্রেমওয়ার্ক অ্যানালাইসিস আছে। হ্যাঁ, এগুলো সব থিমেটিক অ্যানালাইসিসেরই বাচ্চা কাচ্চা, ওগুলো আমরা পরে বুঝাবো। বাট আপনারা থিমেটিক অ্যানালাইসিস পর্যন্ত কি বুঝতে পারছেন? জি আচ্ছা, তো আমার মনে হয় যে আজকে এইটুক পর্যন্তই থাক, আপনারা এখন প্রশ্ন করেন। আচ্ছা, বেসিক্যালি আজকে এই পর্যন্ত যতটুকু দেখিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমার এখন পর্যন্ত কোনো কোশ্চেন নাই। আশা করছি পরবর্তীতে এগুলোতে গেলে হয়তো আরো বেশি আচ্ছা, এবার আমি প্রশ্ন করি, তাহলে আপনারা বলেন কতটুকু বুঝছেন, বলেন তো কোড আর থিমের পার্থক্য কি? আচ্ছা, কোড বলতে আমি যতটুকু বুঝলাম যে আমরা যখন একটা মূল ডেটা থেকে জিনিসটাকে কনসাইজ করে নিয়ে আসবো, তখন আমরা ওইটাকে একটা কোডিং এর মাধ্যমে নিয়ে আসছি, একটা কনসাইজ করছি। এবং থিমেটিকের যেটা আমরা করছি সেটা হচ্ছে কোন প্যাটার্নের কারণে আমরা ওই ভেরিয়েবলটাকে গ্রহণ করছি, লাইক দ্যাট। আমি যদি এক্সাম্পলটা একটু অন্যভাবে দেই, এরকম হতে পারে বিষয়টা যে আম, কেন একজন কেন একজন এমপ্লয়কে আমরা আহ, ভালো এমপ্লয় বলবো, পারফর্মার বলবো, ভালো পারফর্মার বলবো। এটা কি সে অফিসে সবাই বললো রেগুলার যাওয়ার জন্য হয়ে থাকে। তখন আমরা হয়তো বা এইটাকে ছাড়া আদার্স যে জিনিসটা আছে, হয়তো বা সে রেগুলারের পাশাপাশি
এক্সট্রা পারফর্ম করার চেষ্টা করে, অথবা তার অফিসে সে মনোযোগী বেশি, এরকম এরকম অনেকগুলো কাজ বা কারণ আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। এটা আমার একটা থিম বা থিমেটিক, যেটা আমি আমি যতটুকু বুঝতে পেরেছি। হ্যাঁ, অলমোস্ট কারেক্ট। আসলে এই কোশ্চেনটার উত্তর খুবই কঠিন। এটার কোশ্চেনটার উত্তর এটা দিতে অনেকেরই কনফিউজড হয়ে যায়, ইভেন আমিও। আমি মোটামুটি ভাবে ধরে নেই এরকম, ওই যে প্রথম আমি দাগ দিলাম না, জাস্ট দাগ দিলাম, দাগ দিয়ে একটা ওয়ার্ড লিখছি, ওটা কি আমার জাস্ট মাথায় ইনিশিয়ালি মনে হয়েছে এটা এটার সাথে কানেক্টেড, এটা এরকম, এটা এরকম। ওই একটা ওয়ার্ডই অনেক কিছু আমি লিস্ট করছি, আসলে বেসিক্যালি একটা লিস্ট করছি। সো এইখানে কিন্তু আমি আসলে একদম ধরেন খুব অ্যানালিটিক্যাল হয়ে ইন্টারপ্রেট করতে যাইনি, জাস্ট আমার দেখে মনে হয়েছে এরকম এরকম এরকম, আমি লিস্ট করছি। আচ্ছা, লিস্টটা করার পরে কি আমি সেগুলো নিয়ে কি আবার ভাবতেছি না যে একই রকম জিনিস আমি পড়তেছি, আচ্ছা এগুলোর মধ্যে এরকম এরকম বলতেছে, এরকম এরকম বলতেছে। এইগুলা বলার পরে আমি তখন আলাদা করে কিন্তু আবার আরো ডিপে ঢুকে আরো কিছু আছে কিনা সেটা বের করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো তখন আমি যেটা লিখবো ফাইনালি, যে আমি ওকে, আমি এখন তাহলে আমি যদি লিখতে যাই এই বিষয়টার উপর লিখবো, বা এই বিষয়টা আমার কাছে স্পেসিফিক মনে হচ্ছে, ওটা কিন্তু কোডের থেকে একটু আলাদা হয়ে যাচ্ছে আর একটু, ওই যে হ্যাঁ যেটা বললা যে হ্যাঁ কেন বা ওয়াই, ওরকম কোশ্চেন করতে গিয়ে আমি পাচ্ছি। হ্যাঁ, বা অন্য কোশ্চেনও হইতে পারে, আমি আরো একটু ডিপে কোশ্চেন করে আরেকটা কিছু পাচ্ছি, যেটা নিয়ে আমি মনে করছি শুধু কোড নিয়ে। এখন কেউ বললো কোয়ালিটি, শুধু কোয়ালিটি নিয়ে আমার লিখে, কোয়ালিটি নিয়ে অনেকে অনেক কিছু লিখছে। না, আমি আরেকটু দেখতে চাই যে কোয়ালিটির মধ্যে কি বলতেছে বা কেন তারা বলতেছে এটা কোয়ালিটি। ওই তখন এই কোশ্চেন গুলা করতে গিয়ে এগুলো আপনি যখন আস্তে আস্তে রিসার্চ করতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন, আপনার মাথায় অটো আসতে থাকবে, তখন আপনি ওটাকে লিখলেন, থিম জেনারেট করলেন। হ্যাঁ, বা ওটাকে লিখে ওই যে এটাকে, আচ্ছা এইটাকে আমি এই টপিকের আন্ডার আনতে পারি, তখন ওইটা হলো থিম। আর প্রথম যখন আমি দাগ দিয়ে হাইলাইট করে রাখছি যে লিস্ট করতেছি একটা, ওইটা হচ্ছে কোড। হ্যাঁ, মানে আমি কি বুঝাইতে পারছি? জি, জি। জি। বিষয়টা আসলে আমি এটা মানে এরকম ভাবে বলার চেষ্টা করেছি, হয়তোবা হয়তো পুরোটা বোঝাতে পারিনি। মানে আমি এটাই বলতে চেয়েছিলাম যে প্রথম যখন আমরা আমাদের ব্রড রেসপন্ড পেয়েছি, অর্থাৎ লিখিত আকারে পেয়েছি, সেটা হতে পারে রেকর্ড থেকে হ্যাঁ, বা বুঝতে পারছি। সামহাও। রাকিব, শোনা যাচ্ছে না? আচ্ছা, হয়তো আমার নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু আছে, এই কারণে শোনা যাচ্ছে না। এনিওয়েজ, হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এখন শোনা আচ্ছা, যাচ্ছে। সো ওইটার পরে আমি কোড করার পরে জিনিসগুলোকে আমি থিম জেনারেটরের মাধ্যমে সিমিলারিটি বা ডিসিমিলারিটি, মানে হয়তো সিনোনিম বা অ্যান্টোনিম, এইরকম ভাবে জিনিসটাকে আলাদা আলাদা করব। যখন দেখবো যে আমি হয়তো বা সিমিলার পাচ্ছি, তখন ওইটা থেকে কি কি কারণ, ওই কারণগুলোকে আবার ডিফারেন্সিয়েট করছি। সেখানেও যদি সিমিলারিটি পেয়ে থাকি, তার ভিতরে আরো ঢোকার ট্রাই করব। যতক্ষণ পর্যন্ত আমি প্রত্যেকটা ডেটাকে আলাদা আলাদা করতে না পারবো বা কোনো স্পেসিফিক রিজন খুঁজে বের করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে চালিয়ে যাব। বিষয়টা কি এরকম ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, না ইটস ওকে। বাট আমি বলে রাখি, একটা পর্যায়ে গিয়ে আপনারা কাজ করার সময় আপনারা নিজেদের মধ্যে কোশ্চেন, মানে নিজেরাই এই কোশ্চেন ফেস করতে হবে আপনাদের, যে কোড কোনটা, থিম কোনটা, মানে কখন কোনটা থিম হবে, কখন কোনটা জাস্ট কোড। এটা খুবই ডিফিকাল্ট কোশ্চেন, কাজ করার সময় বোঝা যায়। আচ্ছা, তো আপাতত আমরা এই পর্যন্ত থাকি। নেক্সট কোনো দিন আমরা যদি আবার বসি, তাহলে আমরা হচ্ছে এখানে আসলে আরো কি কি টুল ইউজ করা যায়, বা এই কাজটাকে আমরা আরো কিভাবে ইজিয়ার করতে পারি, সেটার জন্য কি কি ইউজ করা যায় সেগুলো নিয়ে আমরা আলাপ করবো। ওকে, আচ্ছা। তো আমি হচ্ছে যদি কালকে আমি সময় পাই, আপনারা কি কালকে এরকম সময়ে সন্ধ্যার দিকে আপনারা কি অ্যাভেলেবল আছেন? জি। আচ্ছা, সো আমি হচ্ছে স্যারের সাথে আবার কথা বলবো, কথা বলে তারপর যদি আমার দিক থেকে আমি একটু বিভিন্ন ঝামেলায় ছিলাম, এই জন্য আমি নিতে পারিনি, দুঃখিত। তো এরকম কিছু না থাকলে আমি আবার আপনাদেরকে জানাবো। হ্যাঁ, যে কালকে আমরা এরকম সময় 7টার দিকে আবার বসতেছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের কোনো প্রশ্ন থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে প্লিজ আমাকে একটু জানায়। কি বলে, হ্যাঁ, রাকিব একটা গ্রুপ তৈরি করে ফেলেন। আপনি নিলয় আর নীলিমাকে নিয়ে একটা গ্রুপ তৈরি করেন, ওখানে আমাকেও নেন কোশ্চেন গুলো, কারণ এত সময় তো উনি দিতে পারবে না। আপনাদের 2-3 দিনের মধ্যে কাজটা করতে হবে, এখনই করে ফেলেন। কোয়ালিটেটিভ
হ্যাঁ, ওকে, তাহলে আপনার একটা গ্রুপ করে ফেলিয়া, হ্যাঁ, available আছি, WhatsApp করে দিলাম। আমি আবার আশা করি আবার দেখা হবে কালকে, ঠিক আছে? জি জি, জি, থ্যাংক ইউ সো ওকে, মাচ। থ্যাংক ইউ, বাই বাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।